পাত্রীকে দেখে আমাদের পছন্দ হয়েছে, বুঝলেন কিনা? দেনা পাওনা নিয়ে একটু কথা বলা যাক। বলুন শ্যামল বাবু, আপনাদের কি দিতে হবে? দেখুন অতুল বাবু, আপনি এটা তো মানবেন যে আজকের দিনে সরকারি চাকরির জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার মশাই। আমার সরকারি চাকরির ছেলেকে যে কোনো সুন্দরী মেয়ের বাবা জামাই হিসেবে পাওয়ার জন্য মুখিয়ে আছে, আর বিয়ের জন্য তারা বেশ ভালো রকম পণ দিতে প্রস্তুত। নেহাত আমার ছেলে আপনার মেয়েকেই ভালোবাসে, তাই বিয়ে দিতে রাজি হলাম। তবে খরচের জন্য সামান্য কিছু আমি চাইবো, সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। ঠিক আছে, বলুন আপনার দাবি দেওয়া। শুনুন মশাই, প্রথমত আপনার মেয়ের সোনার গহনা বাবদ 10 ভরি সোনা, আর আমার ছেলের জন্য সোনার হার, সোনার আংটি এবং একটা মোটর বাইক চাই। দ্বিতীয়ত, দেখুন নগদ বেশি চাইবো না, ওই 5 লাখ দিলেই চলবে। আর ঘরের সাজ যেমন এই খাট, বিছানা, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, এইগুলো তো আপনার মেয়েকে দেবেনি, ওই তো ব্যবহার করবে নাকি? আর আর একটা কথা, বরযাত্রী কিন্তু কম করে 150 জনই আসবে, আর তাদের ভালো মতো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে আপনাকে। সমরবাবুর পণের দাবি শুনে অতুলবাবুর মাথা ঘুরতে লাগলো। তার সম্পত্তির সমস্তটুকু বিক্রি করে দিলেও অত টাকা পাবেন কিনা সন্দেহ। তিনি একবার ভাবলেন সরাসরি না করে দেবেন, কিন্তু তারপরেই তার মেয়ের কাতর মুখটা চোখের সামনে ভেসে উঠল। আবার এরকম ভালো সম্বন্ধটাও হাতছাড়া করতে মন চাইল না তার। শ্যামল বাবু, একটা অনুরোধ রাখবেন? বলছি, ঘরের আসবাবপত্রের ব্যাপারটা ছেড়ে দিলে হতো না? আর অতটা পরিমাণ সোনার গহনাও আমার পক্ষে দেওয়া অসম্ভব। একটু যদি বিবেচনা করে দেখতেন। দেখুন মশাই, বাজারে সবজি কেনার মতন দরাদরি করবেন না। যদি দিতে পারেন ভদ্র হয়ে বলুন, নয়তো আমরা আমাদের ছেলে অন্য জায়গায় সম্বন্ধ ঠিক করব। আর আমার ছেলেটারও কোনো আক্কেল নেই, আর আমাদের ঘরের মেয়ের সঙ্গে কেউ প্রেম করে? রাগ করবেন না শ্যামল বাবু, রাগ করবেন না। আমি রাজি আছি, আপনার চাহিদা মতোই সবকিছু দেবো। আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করুন। আরো কিছুক্ষণ কথাবার্তা চলার পর পাত্রীর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সমরবাবুরা। তখন পশ্চিম দিগন্তে অস্তাগামী সূর্য হেলে পড়েছে। কেউ যেন আকাশের গায়ে রক্তাভ হলুদ রং দিয়ে প্রলেপ এঁকে দিয়েছে। গোধূলিবেলায় কোণে দেখার আলোর বন্যায় গ্রামের মাঠ, প্রান্তর, রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখান দিয়ে শুয়ে থাকা রাস্তাটার দুই ধারে সবুজ ফসলের ক্ষেত। মৃদুমন্দ বাতাসের পরশ পথের আশেপাশের গাছগাছালিতে হিল্লোল জাগিয়ে তুলেছে। নীরে ফেরা পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে গেছে স্নিগ্ধ পরিবেশ। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে ধরাতলে। সমরবাবুদের গাড়িটা গ্রামের পথ ধরে এগিয়ে যেতে থাকলো। হঠাৎ করে গাড়িটার হেডলাইট দুটো বন্ধ হয়ে গেল। পূর্ণিমার চাঁদের আলো তখনও স্পষ্টভাবে ছড়ায়নি। সমরবাবু টলতে টলতে গাড়িটা থেকে বেরিয়ে এলেন। তার স্ত্রী ও পুত্র অজ্ঞান হয়ে গাড়ির ভেতরে পড়ে রইল। ছেলের বিয়ের জন্য পণ নিবি? বড্ড লোভ তোর, তাই না? তুই জানিস না লোভে পাপ, আর পাপে মৃত্যু। তোর লোভের শাস্তি মৃত্যুদণ্ড। আমার হাত থেকে আজ কেউ তোকে বাঁচাতে পারবে না।
ভাই সোমনাথ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল। গ্রামের এই মনোরম পরিবেশটা না দারুণ। আর একটু আস্তে আস্তে হাঁট না ভাই, ভালো করে দেখতে দে গ্রামটা। এখনই সন্ধ্যা নামবে, সন্ধ্যার আগেই আমাদের বাড়ি পৌঁছাতে হবে। গ্রামে আসবার বাসটা এতটা দেরি করিয়ে দেবে বুঝতে পারিনি। আরে সন্ধ্যা নেমেছে তো কি হয়েছে রে, আজ তো পূর্ণিমা, আর একটু পরেই গোল থালার মতো চাঁদ উঠবে আকাশে। এই গ্রামে আসলেই না আমার কেমন গান গান পায় জানিস, একটা গান গেয়েই ফেলি বল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। অনেক সুন্দর গান হয়েছে, এবার একটু চুপ কর ভাই। তোর গান শুনে শিয়ালগুলো ছুটে এলে তখন কে ঠেলা সামলাবে বল? আরে ঠিক আছে ঠিক আছে, আমি আর গান গাইছি না। শহরে থাকি তো, তাই গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে। ছোটবেলার স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে। ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে ভীষণ মজা করতাম। পুকুরে সাঁতার কাটাই হোক আর প্রতিবেশীদের গাছ থেকে আম পেড়ে খাওয়াই হোক, সবেতেই ওস্তাদ ছিলাম। এখন মামারা সবাই শহরবাসী, তাই আর গ্রামে যাওয়া হয়ে ওঠে না। কয়েকদিনের জন্য ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম তোর সঙ্গে গ্রামটা ভালো করে ঘুরে নি। তুই আসতে চেয়েছিস, এটাই আমার সৌভাগ্য। শহরের আরাম ছেড়ে এই ধ্যার ধ্যারে অজপাড়া গায়ে কেই বা আসতে চাই বল? আরে শহরের কংক্রিটের জঙ্গলে এমন মনোরম প্রাকৃতিক শোভা উপভোগ করব কিভাবে? যে কয়দিন এখানে থাকবো সে কয়দিন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো। দিনের শেষে অন্ধকার ঘনিয়ে এসেছিল। পূর্ণিমা তিথি হলেও চাঁদের আলো তখনও ততটা স্পষ্ট হয়ে ওঠেনি। আবছা অন্ধকারে দুই বন্ধুতে হেঁটে চলল। দুপাশে বাঁশবাগান আর ঝোপঝাড়ে ভর্তি। শুকনো ঝরে পড়া বাঁশপাতার উপর চাঁদের আলো এসে পড়ায় সেগুলোকে সাদা দেখাচ্ছিল। মৃদু হাওয়ায় বাঁশবাগানের মাথাগুলো দোল খাচ্ছিল। সহসা একটা বিচ্ছিরি হাসি শুনে ওরা থমকে দাঁড়ালো। আর তারপরে তীক্ষ্ণ মর্মভেদী চিৎকার, যেন কারো মৃত্যুর পূর্বে দুঃখটা হাহাকার। এই শুভরঞ্জন, এই কিসের হাসি শব্দ রে? আর আর কেই বা এইভাবে চিৎকার করছে? বুঝতে পারছি না রে ভাই, চিৎকারটা কিন্তু আমরা যে পথ দিয়ে যাব সেই দিক দিয়ে এসেছে। আর এগোনো কি ঠিক হবে? যা হয় হবে, ব্যাপারটা কি দেখতে হবে। দুজনেই সামনের দিকে এগিয়ে চলল। খানিকটা পথ এসে ওরা দেখলো রাস্তার উপর উবু হয়ে কে যেন বসে আছে। অবয়বটা মাটিতে পড়ে থাকা কিছু থেকে কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল।